হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো স্ট্রং রুটস। কিন্তু তার আগে এপিজে আব্দুল কালামের সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন দিয়ে শুরু করি। স্বপ্ন সেটি নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটি যা তোমাকে ঘুমাতে দেয় না। এর ইংলিশটা দেখো, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি while sleeping. It is something that does not let you sleep. তাহলে আজকে তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে স্ট্রং রুটস। খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি, খুব কাজে লাগবে তোমাদের। তো স্ট্রং রুটস মানে কি? স্ট্রং মানে কি? শক্ত। আর রুটস মানে কি? শিকড় বা ভিত। যার ভিত শক্ত সে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, ছোটবেলা থেকে দেখবে অনেকেই কিন্তু খুব ভালো পড়াশুনো করে এবং বড় হয়ে অনেক ভালো কিছু করে। তো ওই জন্য বলে যে ভিত জাস্ট মোটামুটি শক্ত, সে কিন্তু বড় হয়ে অনেক কিছু করতে পারবে। তো তাই বলে মন ভাঙলে হবে না যে আমার রেজাল্ট খারাপ বা কিছু, এরকম মন ভাঙলে হবে না। রেজাল্ট খারাপ হয়ে অনেকেই শেষের দিকে মানে 11-12, তোমাদের তখন 11-12, তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারো এবং সেটা অনেক ভালো রেজাল্ট করলে অনেক ভালো কিছু করা যায় জীবনে। চলো তাহলে শুরু করি। যেটা স্ট্রং রুটস পড়ানোর প্রথম যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা এই যেগুলো জানতে হবে, বুঝতে হবে। স্ট্রং রুটস এটা একটা অটোবায়োগ্রাফি। প্রত্যেকটা কিন্তু লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, স্ট্রং রুটস হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, 1 নম্বর। 2 নম্বর, এপিজে আব্দুল কালাম এটা লিখেছেন। নামটা হচ্ছে আবুল পাকির জেনলাবদিন আব্দুল কালাম। এ হচ্ছে ওর পুরো নাম। ঠিক আছে, আব্দুল কালামের জন্ম কত সালে? বর্ন অক্টোবর 15, 1931। তাহলে অক্টোবরের 15 তারিখ 1931 সালে ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, মানে মধ্যবিত্ত একটা শ্রেণীতে, মধ্যবিত্ত শ্রেণী যেটা তামিল ফ্যামিলি, তামিল পরিবারে তার জন্ম। ইন রামেশ্বরমের তামিলনাড়ু। এপিজে আব্দুল কালামের তাহলে বাবার নাম কি ছিল? এপিজে আব্দুল কালামের বাবার নাম ছিল আমাদের কি? জৈনুল আবেদিন। তখন বাবার নাম কিন্তু অ্যাড করা হতো, মানে ছেলের নামের সঙ্গে বাবার নাম অ্যাড করা হতো। ওইটা কিন্তু এখানে আছে, দেখো জৈনুল আবেদিন ওর বাবার নাম। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওর মায়ের নাম, সেটা হচ্ছে আসিয়া আম্মা। হলো এবার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে 11তম প্রেসিডেন্ট ছিলেন, 11 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত সাল থেকে কত সাল? 2002 সাল থেকে 2007 সাল। এপিজে আব্দুল কালামের পড়তে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট একটা লাইন লিখেছি, দেখো প্রথমেই উপরের দিকে, ফেল। এই ফেল কথাটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন, বলে ফেল বলে জীবনে কিছু হয় না, ব্যর্থতা জীবনে কিছু হয় না। তিনি ব্যর্থতাকেও কেমন ভাবে মানে রিপ্রেজেন্ট করেছে দেখুন। ব্যর্থতা জীবনে হয় না। ব্যর্থ মানে কি? ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। এফ তে ফার্স্ট, এ তে অ্যাটেম্প্ট, আই তে ইন, এল তে লার্নিং। বোঝা গেল? তাহলে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং মানে প্রথম তোমরা অ্যাটেম্প্ট করবে, পড়াশোনার প্রথম অ্যাটেম্প্ট। মানে বারবার তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। একটা ওয়ার্ড বলে যে ফলস 6 টাইম অ্যান্ড স্ট্যান্ড আপ ইন 7। মানে 7 নম্বর সময় তুমি দেখবে স্ট্যান্ড আপ হবে, ঠিক টাইমে তুমি সাফল্য পাবে। ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু। মানে তুমি আগে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন আগে দেখতে থাকতে হবে। আগে স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্নটা সফল হবে। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, সূর্যের মতো যদি তোমাকে চকচক করতে লাগে, সূর্যের মতো যদি শাইন হতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? সূর্যের মতো শাইন হতে গেলে আগে সূর্যের মতো জ্বলতে হবে। ফার্স্ট বার্ন লাইক এ সান, তাহলে কি? সূর্যের মতো আগে জ্বলতে হবে, তারপরে তাহলে সূর্যের মতো চকচক করবে। তুমি পরিশ্রম করে যাবে, ঠিক আছে? সেই পরিশ্রমের ফল যখন খুব সফলতা পাবে, সেটাই তোমাকে লোকে চিনবে। সেটাই বলছে যে তোমাকে আগে কিন্তু কঠোর পরিশ্রম। অ্যারোস্পেস সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার হচ্ছে অ্যারোস্পেস সায়েন্টিস্ট। অ্যারোস্পেস বোঝো তো? মহাকাশের গবেষণা। সেটা হচ্ছে নম্বর হচ্ছে অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই মানে আমরা এপিজে আব্দুল কালামকে কি বলি? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান কাকে বলি? এপিজে আব্দুল কালাম। এটা জানি আমরা ছোটবেলা থেকে জানি, খুব ইম্পর্টেন্ট এটা একটা পার্ট। এবং তিনি 3টে খুব গুরুত্বপূর্ণ মিসাইল লঞ্চ করেছিলেন, এবং যেটা আমাদের হিন্দুদের নামে আর কি। এই অগ্নি, পৃথ্বী এবং ত্রিশূল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 1981-এ তিনি কি পেয়েছেন? এত কাজের জন্য তিনি পদ্মভূষণ পেয়েছেন, এবং 1990-এ পদ্মবিভূষণ পেয়েছেন। কি কি?
1997 তিনি পান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন। কি পান? ভারত রত্ন পেয়েছিলেন, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। বোঝা গেল? সব থেকে গুরুত্বপূর্ণ সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা হয় সেটাই তিনি পেয়েছিলেন, সেটা হচ্ছে ভারত রত্ন পেয়েছিলেন। সব থেকে ইম্পর্টেন্ট এই যে 1999 তিনি লিখেছিলেন উইংস অফ ফায়ার। 99 তিনি লিখেছেন উইংস অফ ফায়ার, এবং এইটারই ফার্স্ট চ্যাপ্টার, এর ফার্স্ট চ্যাপ্টারটা মানে উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের এই স্ট্রং রুটস। 2002 সালে তিনি লেখেন ইগনাইটেড মাইন্ডস, জ্বলন্ত মন। ইগনাইটেড মানে জ্বলন্ত। 2005 সালে তিনি লেখেন মিশন ইন্ডিয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা তার লেখার মধ্যে। স্মল এম ইজ এ ক্রাইম, হ্যাভ গ্রেট এম। তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে ছোট কিছু, ছোট যদি লক্ষ্য যদি ছোট হয় তাহলে তুমি জীবনেও ছোট ছোট লক্ষ্য নিয়ে বাঁচবে আর কি। তাই সেই জন্য তিনি বলেছিলেন যে হ্যাভ গ্রেট এম, সবসময় লক্ষ্যটা বড় রাখতে হবে জীবনে। দেখবে লক্ষ্য বড় রাখলে, যদি মনে করো যে সায়েন্টিস্ট হবো, তারপর তো কিছু একটা হতে পারবে। যদি মনে করো যে বড় হয়ে জীবনে আমি এই যে ভাইয়ের একটা ইচ্ছা যে WBCS হবো, তো এই যে তোমাদের ইচ্ছা যে WBCS বা অনেক বড় বড় কিছু যদি ইচ্ছা হয়, তাহলে সব থেকে লাস্ট এটা হচ্ছে কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলার। তিনি বলতেন যে ফেলার বলে কিছু হয় না। ফেলার মানে কি? ব্যর্থতা। ব্যর্থতা হচ্ছে একটা জিনিস যেটাকে যে কোনো ভাবেই আমরা হত্যা করতে পারি। ব্যর্থতা হচ্ছে একটা রোগ, মনে মনে যে আমি আর পারবো না, আমি আর পারছি না, এটা একটা রোগ। কিসের দ্বারা? কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক, প্রচুর পরিশ্রম করতে হবে এবং কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে হবে। আমরা শেষে চলে যাই যে তিনি কিন্তু পাস্ট হেভেনে মারা যান জুলাই 27, 2015 অফ কার্ডিয়াক অ্যারেস্ট। বুঝা গেল? মানে তিনি কিসে মারা যান? কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেল, হার্ট অ্যাটাক নিয়ে বলে নাও যে হার্ট অ্যাটাক হয়ে তিনি কিন্তু মারা যান। কমপ্লিট। এবার চলো, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা ইজিলি টেক্সটটা পড়ে নিতে পারবো এবং খুব ইজিলি আমরা পড়ে নেবো। চলো তাহলে এবার আমরা টেক্সটটা পড়ব। চলো শুরু করি, আমরা টেক্সটটা শুরু করা যাক। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram. আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত তামিল পরিবারে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন, মানে কি একটা দ্বীপ শহরে, অফ রামেশ্বরম। তাহলে রামেশ্বরমের একটা দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্টসওয়াইল মাদ্রাস স্টেট, যেটা তৎকালীন, আর্টসওয়াইল মানে আগেকার বা তৎকালীন, যেটা নাম ছিল মাদ্রাস স্টেট মানে মাদ্রাস রাজ্য। বোঝা গেল? মাই ফাদার জৈনুল আবদিন, তাহলে আমার বাবার নাম কি ছিল? জৈনুল আবদিন। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তাহলে আমার বাবার নাম ছিল জৈনুল আবদিন এবং সে কি? হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার কোনো প্রথাগত বা পুঁথিগত, যেটা আমরা শিখছি পুঁথিগত পড়া, এই পুঁথিগত পড়াশোনা আমার বাবার মধ্যে ছিল না। বুঝা গেল? পুঁথিগত পড়াশোনা তার বাবার মধ্যে ছিল না। and nor much wealth, এবং অত বেশি সম্পদশালীও ছিল না। কি ছিল না? সম্পদশালী, মধ্যবিত্ত ছিল। ঠিক আছে? মধ্যবিত্ত ছিল তৎকাল। despite this disadvantage, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা আর despite মানে সত্ত্বেও, he possessed great innate wisdom, সে অধিকারী ছিল, possessed মানে অধিকারী ছিল, great innate wisdom মানে প্রচন্ড সহজাত একটা জ্ঞানের অধিকারী ছিল, মানে জন্মগতভাবেই প্রচুর জ্ঞানী ছিল। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং সত্যিকরের একজন উদার মনের মানুষ ছিল, মানে প্রচুর দানী ব্যক্তি ছিল, খুব সহজে দান করতো, প্রচুর দানী ব্যক্তি ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, এবং তার একটা খুব আদর্শ সহধর্মিণী বা যেটাকে আমরা বলি ওয়াইফ, সে ছিল মাই মাদার, কে? আমার মা, আসিয়া আম্মা, মানে আশিতে আম্মা। বুঝে গেল? আসিয়া আম্মা, মনে থাকবে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, আমি জানি না যে কতজন মানুষ সি ফেড এভরিডে, সে প্রতিদিন কতজন মানুষকে যে খাওয়াতো আমি জানি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট, অনেক বেশি লোক, বাইরের লোক খেত। আউটসাইডার মানে বাইরের লোক, এর মানে খেত। উইথ আস, আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, যখন আমরা সব একসঙ্গে বসে খেতাম, তখন বাইরের কত লোক যে খেত এইটা কিন্তু আমরা কিন্তু জানি না। কত সংখ্যক লোক খেত, বেশি সংখ্যক আমি কিন্তু জানি না। বাচ্চা ছেলে বুঝতে পারতাম না, আমি তো খেতু।
এবার বাবা কাকা সবাই আছে, যাই হোক ফ্যামিলি। এবার হঠাৎ করে কোথায় সব আউটসাইডার লোকজন খেতে আসতাম, অবাক হইতাম, কি আবার কারা রে ভাই, আমরা দলে দলে বসে যেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা অন্যদের কাছে, রিগার্ডেড মানে কি, অন্যদের কাছে গণ্য হওয়া, রিগার্ডেড হওয়া, মানে সবার কাছে গণ্য হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি হিসাবে। কাপল মানে দম্পতি, তাহলে আদর্শ, সবাই লোকজন এরকম বলতো যে দেখি ওই যে যাচ্ছে ওদের স্বামী স্ত্রীর মতো হওয়া, এই ওরা দেখেছো কত সুন্দর ভালো আছে, মাছ ভাজার জন্য ঝামেলা করে না, এই করে না ও করে না, বেশ ভালোই আছে, আর তোমার একটু মাছটা পুড়ে গেছে বলে তুমি যাবে, ওদের মতো হতে পারো না। তো এরকম স্বামী স্ত্রীরা একটা আইডিয়াল কাপল ওর বাবা মাকে মনে করতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ পরম্পরা, লিনেজ মানে হচ্ছে বংশ পরম্পরা, মানে পূর্বপুরুষ। দ্য মোর ডিস্টিং মানে সম্মানীয় হয়েছিলেন, ওয়ান অফ আর ফোরবেয়ার্স, আর একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিং বেস্টোয়েড দ্য টাইটেল অফ বাহাদুর। কি টাইটেল, মানে শ্রদ্ধা জানানো হয়েছিল বা সম্মান জানানো হয়েছিল, কি টাইটেল দিয়ে, বাহাদুর উপাধি দিয়ে, বাই দ্য ব্রিটিশ। কাদের দ্বারা, ব্রিটিশদের দ্বারা। তাহলে ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিল আমার মায়ের পূর্বপুরুষ, ঠিক আছে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমরা অনেক ভাই বোন ছিলাম। এ শর্ট বয়, আমি ছিলাম একটু বেটে সেটে, বললাম আমার মতো বেটে সেটে লোক, অ্যান্ড উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, পুরো আমার মতো দেখতে, বুঝলে, একদম একদম বাজে, সুন্দর নয় দেখতে, মনে বর্ন টু টল। কিন্তু বাবা মা কেমন ছিল, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু বাবা মা দেখতে খুব সুন্দর, লম্বা এবং হ্যান্ডসাম দেখতে, মানে বাবা মার সঙ্গে নিজেরই বার হতে খেলাম লাগতো, বুঝলে। বাবা মা জিজ্ঞেস করলি এই কে এটা, বাবা মা হয়তো বলতে পারতো না, সাইড হ তুই, সাইড হ তুই, লুকা। We lived in our ancestral house, আমরা বাস করতাম পৈতৃক বাড়িতে, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক বাড়ি, which was built in the middle of the 19th century, যেটা কখন তৈরি হয়েছিল, 19th সেঞ্চুরির মাঝখানে, ঠিক আছে। 19th সেঞ্চুরি মানে কোন সময়, 1800 থেকে 1900 মাঝখানে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এই বাড়িটা কেমন ছিল বাবা, বেশ পাকা টাইপের, বড় ধরনের, তখনকার সময় বেশ পাকা বড় বাড়ি, শুধু বলছে গরিব গরিব, ভালোই আছে। মেড অফ লাইমস্টোন, একটা চুনা পাথর, অ্যান্ড ব্রিক মানে কি দিয়ে, চুনা পাথর এবং ইটের তৈরি। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরম মানে, রামেশ্বরম একটা জায়গা, মক্স মানে মসজিদ, তাহলে মসজিদের যে রাস্তায়, বা এখানে মক স্ট্রিট একটা জায়গা না, রামেশ্বরমের একটা মক স্ট্রিটে কিন্তু এটা ছিল বাড়িটা। মাই অস্টিয়ার ফাদার, মানে আমার বাবাটা ছিল হিসাবি, বুঝলে, বাবা কিন্তু খুব হিসাবি, আমার ছোটবেলা থেকে বাবা সত্যি খুব হিসাবি ছিল। ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সে সবসময় বর্জন করত ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্টস মানে আরাম, অ্যান্ড লাক্সারিয়াস মানে বিলাসবহুল, মানে আমার বাবা অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসবহুল যে জীবন সেটাকে বর্জন করতেন। হিসাবি, খুব হিসাবি, মানে ওই যে একটা জামা পুজোর সময় দিত বা দিত না এরকম একটা বিষয়, জামা প্যান্ট ছিঁড়ে গেলি কেন ছিঁড়েছিস, আগে দুটো মেরে নেবে, বুঝলে, এরকম একটা ব্যাপার। এবং ওই যে বললাম যে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, ফুটবল খেলে আসলাম বা কোনো খেলে টেলে এসে যদি কেন অসুস্থ হয়, তার দুটো মেরে নেবে। তো হাওয়ার অল নেসেসিটিস আর প্রোভাইডেড ফর, এবং যাই হোক কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র প্রোভাইডেড ফর, আমাকে কিন্তু দেয়া হতো, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমাকে কিন্তু দিত। ইন টার্মস অফ ফুড, তার মধ্যে যেগুলো পরে খাবার, মেডিসিন মানে ঔষধ, অর ক্লোথিং জামা কাপড়, যেগুলো খুব নিডেড জিনিস সেগুলো কিন্তু তিনি আমাদের দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, যাই বলো না কেন আমার শৈশবটা কিন্তু খুব নিরাপদেই কেটেছে, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানে পার্থিব বস্তু বা জিনিসপত্রের দিক থেকে, এবং ইমোশনালি মানে মনের দিক থেকে, মানে মনের দিক থেকে আমার বাবা কখনো আমাকে দুঃখ দিত না, এবং জিনিসপত্রের দিক থেকে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু দিত। ওই যে বললাম যে খাবার দিত, আর কি দিত, মেডিসিন ওষুধ দিত, আর জামা কাপড়। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সবসময় মায়ের সঙ্গে বসে খেতাম। তোমরাও মোটামুটি মায়ের সঙ্গে বসে খাও, সবাই মায়ের সঙ্গে বসে খেতে ভালোবাসে, কারণ মায়ের সঙ্গে বসে গেলে মাংসটা 2 পিস পড়লে আরো 2 পিস মোটামুটি তুলে নেওয়া যায়, বা মাংস মা হয়তো 2 পিস নিয়েছে, তার থেকে 1 পিস দিয়ে দেবে, তুই খা, ভালোবেসে আছে। তো সেটাই বলছে, আই নর্মালি এট উইথ মাই মাদার
আমি বেসিক্যালি আমার মায়ের সঙ্গে খেতে বসতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কোথায়? কিচেন মানে কি রান্নাঘরের ফ্লোরে, মেঝেতে। তাহলে রান্নাঘরের মেঝেতে বসে, আর যাই বলো মেঝেতে বসে খাওয়ার মজা কিন্তু আলাদা হয়, সেই লেভেলে মজা লাগে। সেটাই যে মেঝেতে বসে আমরা নর্মালি আমি কিন্তু মায়ের সঙ্গে খেতাম। তাহলে সি উড প্লেস এ বানানা লিভ, সে আমাকে কি দিত? বানানা মানে কলার পাতা দিয়ে দিত। বিফোর মিয়া মানে আমার সামনে কলার পাতা দিত। অন হুইচ সি দেন ল্যাডলেট রাইস, এবং সেখানে কি করতো? সে হাতা টাইপের বা যেটা আমরা চামচ বলি, সেই হাতা চামচ ওই দিয়ে সে কিন্তু ভাতটা আমার পাতে দিয়ে দিত, ওই কলা পাতের উপরে। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, উফ কি সুস্বাদু! অ্যারোমেটিক মানে সুগন্ধি, অ্যান্ড সাম্বার মানে ডাল, কি সুন্দর সুগন্ধি ডালটার যে সেন্ট, ওতেই সব ভাত খাওয়া যাবে। বাঙালির রাজা খাবার কিন্তু ডাল ভাত, তোমরা যাই বলো, আর সঙ্গে একটু আলু ভাতে বা আলুর চোখা, নাকি আলু ভাজা হলেও হয়। এ ভ্যারাইটি অফ সার্ভ, এবং টক জাতীয় খাবার দাবার, সাউথ ইন্ডিয়ান যেহেতু ওরা একটু টক খাবার দাবার ভালোবাসে। অ্যান্ড হোম মেড পিকেল, এবং বাড়িতে বানানো আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং খুব সুন্দর একটা কিসের চাটনি? নারিকেলের চাটনি। ওফ, কিছুটা নারিকেলের চাটনি, কিছুটা ডাল। তাহলে খাবার মধ্যে কি কি আছে বাবা? একটা ডাল আছে, ঠিক আছে, সেই ডালটা কি? অ্যারোমেটিক সাম্বার। তার সঙ্গে কি আছে? একটু টক জাতীয় খাবার দাবার, ওরা বেসিক্যালি টক খায়। আর হোমমেড পিকেল, বাড়িতে তৈরি আচার, মানে সবই টক জাতীয় ব্যাপার স্যাপার। যা কিছু দেখবে সাউথ ইন্ডিয়ান, ওরা কিন্তু একটু টক জাতীয় খাবার বেশি ভালোবাসে, সবই দেখো টক মিশ্রিত। আর চাটনিটা কিসের চাটনি আবার? নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, মানে এই একটা শিবা টেম্পল ছিল, এই যে শিবের একটা মন্দির ছিল, সেই মন্দিরটা খুব বিখ্যাত ছিল। হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, মানে রামেশ্বরমকে খুব বিখ্যাত করে তুলেছিল। টু পিলগ্রিমস, পুণ্যার্থীরা প্রচুর আসতো ওই সময়, বুঝতে পারলে? যে এমন একটা জায়গা, শিবা টেম্পল, একটা শিবের মন্দির, যেখানে রামেশ্বরমে অবস্থিত, এবং সেটা খুব বিখ্যাত করেছিল কারণ প্রচুর পুণ্যার্থী বা তীর্থযাত্রীরা ওখানে আসতো। ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা কোথায় অবস্থিত? আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তাহলে এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, মাত্র 10 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমার লোকালিটি যেটা আছে সেই লোকালিটিটা মোটামুটি প্রধানত মুসলিম। প্রিডমিনেন্টলি মানে প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিছু পরিমাণে কি আছে? হিন্দুরা বাস করত, মানে বেশ কিছু বলতে পারো, কোয়াইট এ লট মানে বেশ কিছু হিন্দুরাও বাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা কিন্তু খুব সুন্দরভাবে, অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, তারা কিন্তু কি করতো? মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বাস করত। বর্তমানে সময় নয় যে বর্তমানে হিন্দু মুসলিম এক জায়গায় করে দাও, বলে আয় আগে মেরে নেই, তুই আগে মার আমার, না আমি তোরে মারি আগে, কেন করেছি। হিন্দু মুসলিম নিয়ে যেভাবে দাঙ্গা হচ্ছে সেটা কিন্তু আগে ছিল না, খুব সুন্দর একটা ছিল, ঠিক আছে? তো হিন্দু মুসলিমরা খুব অ্যামিকেবলি, তাহলে ওই এপিজে আব্দুল কালামের সময় তারা কিন্তু খুব অ্যামিকেবলি ভাবে বাস করত, খুব সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণভাবে তারা কিন্তু একসঙ্গে নিজেদের প্রতিবেশী মনে করে একে অপরকে হেল্প করত, সবাই একসঙ্গে ভালোভাবে বাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, সেখানে ছিল একটা পুরানো মসজিদ, আমাদের যে লোকালিটিতে একটা পুরানো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা সন্ধ্যেবেলার নামাজ পড়াতে নিয়ে যেত। প্রেয়ার্স মানে কি? প্রার্থনা করা, এখানে নামাজ পড়া। তাহলে আমার বাবা আমাকে কোথায় নিয়ে যেত? নামাজ পড়তে নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers, আমার কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না এই আরবের প্রেয়ার সম্পর্কে। মানে বেসিক্যালি মুসলিমরা আরবিক প্রেয়ার্স ওরা করে, ঠিক আছে, ওদের প্রেয়ারটা আরব ভাষা, আরবি ভাষায় যেটাকে বলে, আর এটা কিন্তু আমি কিছুই বুঝতাম না। আমরা যেমন মন্ত্রপন্ত্র বুঝি, কি সব বলে ভাই সংস্কৃতে নিজেরাই বুঝি না, নাকি? তো ওই রকম ওরাও ও কিন্তু ওই মসজিদে যে চান্টেড করা হতো, ওদের যে নামাজ, সেই নামাজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কি বলছে এরকম বিষয় জানতো না, বুঝতো না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট, কিন্তু আমাকে বেশ ভালো করে বোঝানো হয়েছিল বা বিশ্বাস করানো হয়েছিল, বেশ ভালো করে সুন্দর করে চরম করে বুঝিয়েছিল আমাকে,
বেশ ভালো করে বোঝানো হয়েছিল যে দ্য রিচড গড, এই যেটা আমরা করছি, এই যে চ্যান্টেড করছি, মানে এই যে আমাদের নামাজটা পড়ছি, এটা নাকি ভগবানের বা আল্লাহর কাছে যায়। When my father came out of the mosque, যখন আমার বাবা came out মানে কি বাইরে আসতো, মক্স মানে কি মসজিদ, তাহলে মসজিদ থেকে যখন আমার বাবা নামাজ টামাজ পড়ে বাইরে বার হতো, আফটার দ্য প্রেয়ার্স মানে কি প্রার্থনা, তাহলে সেই প্রার্থনা বা নামাজ পড়ে যখন বাইরে বার হতো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস উড বি সিটিং আউটসাইড, তারা কি করতো, বিভিন্ন ধরনের ধর্মের মানুষ তারা কি করতে থাকতো, সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, কখন আসবে, বুঝলে, তো এরকম বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। ঠিক আছে, যে কখন আমার বাবা বার হবে, সেই জন্য প্রচুর মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু অপেক্ষা করতো আমার বাবার জন্য। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তার মধ্যে বেশিরভাগ লোকই এই বাটি করে জল নিয়ে আমার বাবার সামনে ধরতো, বুঝলে, এক বাটি জল নিয়ে আমার বাবার কাছে ধরতো। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, সে কি করতো, আমার বাবা ওই জলে আঙুলটা ডুবিয়ে দিত। অ্যান্ড সে প্রেয়ার, এবং তারপর একটা কি করতো, ওই যেরকম বললাম নামাজের টাইপের ওদের প্রেয়ার, যেটা ওদের যে প্রার্থনা বা ওদের কিছু কিছু মন্ত্র করতো, মন্ত্র বলতো। আমরা যেমন বলি, আমাদের আমাদের এই তোমরা মোটামুটি ঝাড়ন ফোড়ন করেছো তো, দেখবো এই নিম পাতা নিয়ে ঝাড়ন ফোড়ন, ওং ব্রিং ব্রিং চিরিং ব্রিং কি যে বলে ভাই কিছুই বুঝি না, আর পিছন দিকে ঘোরো আর কি সব বলে, ফুসফুস ফুসফুস করে বলে দিল, যে যা ভূত টুত সব চলে গেছে, তোর মাথায় আর ভূত নেই। আর সেটা আমাদের কিন্তু সত্যি আমাদের মনে হতো যে না ভূত টুত চলে গেছে বা কিছু, তাই না, মানে এটা একটা মনের শক্তি আর কি, মনের একটা সাহস যোগাতো, এটাই হচ্ছে বিষয়। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই যে জলটা সেই অক্ষম ব্যক্তি, ইনভ্যালিডস মানে অক্ষম বা অসুস্থ যে লোক, সেই অসুস্থ লোকের কাছে এই জলটা কিন্তু নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওরড, আমার মনে আছে, এটা আমার মনে আছে যে যারা আসতো আমার বাবার কাছে এবং তারাই আবার এর পরে কিন্তু ফিরে আসতো, এসে আমার বাবাকে ধন্যবাদ জানাতো আফটার বিং কিওরড, মানে যখন সুস্থ হয়ে যেত। মানে এই যে জলটা নিয়ে বললাম যে মনের বিশ্বাস, মনে যদি তুমি বিশ্বাস করো যে এই জলে হয়েছে, তাহলে এই জলে হয়েছে, বলে না, ওই যে বললাম যে ভূত টুত ধরলে ঝাড়ন ফোন করে দিল, মানে তুমি ভেবে নিলে যে আমার ভূত টুত চলে গেছে, মনের যে একটা সাহস তৈরি হয়ে গেল, তাহলে ওই রকম ব্যাপার। তো ওই রকম জলটা যখন বুড়িয়ে দিত, তারা সব ইনভ্যালিডসদের কাছে নিয়ে যেত অসুস্থ লোকে, তারপর ওই জলটা ছিটিয়ে দিয়ে সুস্থ হয়ে আসতো। বেশিরভাগ লোক এসে বলতো থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ, এসে সবাই কাকে, ওর বাবাকে ধন্যবাদ জানাতো। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা বেশ হাসতো, একটা ফিক করে হেসে দিত, বাবা ভালোই হয়েছে, কাজটা বেশ ভালোই হয়েছে নাকি। তো বাবা কি করলো, ফাদার অলওয়েজ স্মাইলড, একটু হাসতো, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদের বলতো যে আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, কাকে জানাও, আল্লাহকে ধন্যবাদ জানাও, ঈশ্বর ভগবান আল্লাহ ওই তাকে জানাও। কাকে ধন্যবাদ জানাতে বললো, ওই দয়ালু আল্লাহকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানাও, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। বোঝা গেল? আজ তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ডেটে আবার আমরা এটা শেষ করে দেবো।